আমরা অনেকেই আছি, মাঝে মাঝে অনেক কিছু কল্পনা করে ফেলি এবং অনেকেই আছে যারা কল্পনায় একটা নতুন মানুষকে তৈরি করে ফেলে। একটি মেয়ে এমন একটা ঘটনা আপনাদের বলবো না যে ওর পাশে এক বন্ধু আছে এবং সে বন্ধুকে নিয়ে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলতো। আর শেষ পর্যন্ত জানেন, সেই কল্পনার মানুষটি সত্যি হয়ে গিয়েছিল এবং তার সাথে ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা, যেটা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। আজকের ঘটনা অনেক চমকপ্রদ হতে চলেছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। একটি মেয়ে যার নাম সর্বাণী এবং তার বাড়ি হলো ত্রিপুরাতে। ছোটবেলা থেকেই না মেয়েটি কল্পনার জগতে থাকতো, যেটা ছোটবেলায় কেউই তেমন বুঝতে পারতো না। এমনকি খুব মিথ্যে কথা বলতো মেয়েটি। এই ঘটনা কিন্তু সে মেয়েটি আমাকে পাঠায়নি। মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে এবং অনেক বয়স পর্যন্ত ঘটেছে আর শেষ হয়েছিল একটা ভয়ঙ্করভাবে, এই সব ঘটনা অন্য একজন জানতো। তাদের পাড়াতেই বাড়ি, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে সে অন্য জায়গায় চলে গেছে। আর সেই দিদি কিন্তু আজকে আমাকে এই ঘটনাটা পাঠিয়েছে। এই যে সর্বাণী বলে মেয়েটি, সে কিন্তু খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করত এবং তার বাবা অন্যের জমিতে চাষ করত। তখন বয়স কত হবে সর্বাণীর? 7 থেকে 8 বছর বয়স। ওই বয়স থেকেই না ও খুব মিথ্যে কথা বলতো। স্কুলে যেত, স্কুলে গিয়ে বলতো ওর নাকি জন্ম লন্ডনে, ও নাকি সেখানেই মানুষ হয়েছে। এবং তখন তো ওরা তো বুঝতো না, সবাই বলতো সেখানে নাকি হিন্দিতে কথা বলে। ও সবার সাথে হিন্দিতে কথা বলতো, সবাই বুঝতো যে হ্যাঁ ও লন্ডন থেকে এসেছে, হিন্দিতে কথা বলছে। এইভাবেই সবাইকে বোঝানোর চেষ্টা করতো যে ও অনেক বড় লোক এবং ওর ফ্যামিলি অনেক বড় লোক। আসলে ওর একটা সমস্যা ছিল, কারণ ও যাদের সাথে পড়াশোনা করতো, মানে যে স্কুলে ভর্তি হয়েছিল, স্কুলটা কিন্তু ভালো। বাবা সামান্য টাকা ইনকাম করলে কি হবে, তার বাবা চেয়েছিল মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে এবং প্রথম থেকেই তাকে ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করেছিল। যে একটি মাত্রই তো মেয়ে, আর তো কোনো আমাদের ছেলে পেলে নেই, তো এই মেয়েটিকে আমরা পড়াশোনা শিখিয়ে বড় করব, ভবিষ্যতেও চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। তো সেইভাবেই তার বাবা অনেক কষ্ট করে একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছিল। তখন কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলটা ওদের ওখানে ছিল না, কিন্তু স্কুলটা ভালো ছিল। সরকারি স্কুল কিন্তু নয়, বেসরকারি স্কুল। আর ভালো এই কারণে যে সেখানে ইংলিশের প্রচলনটা খুব ভালো ছিল, ইংলিশের উপর জোর দেওয়া হতো। কারণ সেই স্কুল বাদে বাকি যেসব আশেপাশে স্কুলগুলো আছে, সেখানে কিন্তু তখন ইংলিশ সাবজেক্ট থাকলেও ইংলিশের উপরে অতটা জোর দেওয়া হতো না। তো সেই সময় ওর বাবা একটা ভালো স্কুল, অতগুলো স্কুলের মধ্যে স্কুলটাকে সব থেকে ভালো বলে মনে করেছিল। আর মাস গেলে যেহেতু সেখানে টাকা দিতে হতো, তাই তার বাবার কাছে কিন্তু ওটা অনেক সমস্যারও ছিল, কিন্তু সমস্যাটা পেরিয়েই মেয়েকে মানুষ করতে চেষ্টা করেছিল। কিন্তু যখন সেই মেয়েটি সেই স্কুলে যেত, স্কুলটা কিন্তু ওদের বাড়ি থেকে একটু দূরে, ওর বাবা সাইকেলে করে ওই স্কুলে ওকে দিয়ে আসতো। অনেকটা সময় সাইকেল চালিয়ে কিন্তু স্কুলে যেতে হতো। তো ওর যে কটা বন্ধু বান্ধব হয়ে গিয়েছিল সর্বাণী 7-8 বছর বয়সে, কিন্তু প্রত্যেকটা বান্ধবী বন্ধু কিন্তু ভালো ফ্যামিলি থেকে এসেছে এবং বেশিরভাগ বন্ধু বান্ধবীরই বাবা মা চাকরি করে, কেউ বা ভালো ব্যবসা করে। তো হতে পারে ওর মধ্যে না একটা সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছিল যে সবাই তো ভালো চাকরি করে, আমার বাবা তো সামান্য অন্যের মাঠে কাজ করে। ও আবার এই কথা চেপেও গেছে। ও নাকি এরকম মিথ্যে কথা বলতো যে ওদের দোতলা বাড়ি আছে এবং ওরা লন্ডনে থাকে। চেষ্টা করতো যে সবার সামনে ওর নিজেকে বড় করবে, যে সব থেকে বড় লোক ও। তো এইভাবে চলে আসছে। ওই ছোট্টবেলা থেকে এরকম মিথ্যে কথা বলতে বলতে না, ওর এই যে মিথ্যে কথাগুলো ও ভেসে দাঁড়িয়ে গিয়েছিল এবং আস্তে আস্তে প্রত্যেকটা কথায়ও মিথ্যে কথা বলতো। মেয়েটি নাকি খুব ভালো ছিল। এইবার একটা কথা মাঝখানে বলি, এই যে ঘটনাটা আমাকে যা পাঠিয়েছে না সেই দিদি, সে কিন্তু সেই স্কুলেরই একটি মেয়ে, তার থেকে সিনিয়র ছিল। এবং এই দিদি পরবর্তীকালে যে হাই স্কুলে যায়, সে হাই স্কুলেই কিন্তু এই সর্বাণী বলে মেয়েটি ভর্তি হয়। তাই ভালো মতোই জানে এই মেয়েটির সম্পর্কে, মেয়েটি কি করতো না করতো। আর যেহেতু একই পাড়ার মধ্যে বাড়ি, কাছাকাছি না, অনেকটাই দূরে, বলা যায় দুটো পাড়া, কিন্তু যেহেতু মোটামুটি কাছে,
তাই সর্বাণীর সম্পর্কে কিন্তু এই দিদি ভালো মতোই জানে। আর সব থেকে বেশি জেনেছিল যখন মেয়েটির বয়স 25 বছর ছিল তখন, কারণ সেই সময় এই সর্বাণী বলে মেয়েটি একটা ভয়ানক ঘটনার সম্মুখীন হয়েছিল। প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি, কিন্তু যখন মেয়েটি পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল এবং বিশ্বাস করবেন না মেয়েটি অ্যাসাইলামে ভর্তি ছিল, তখন সবাই জানতে পেরেছিল যে একটা মিথ্যে কথা কিভাবে বাস্তবে পরিণত হয়ে যেতে পারে, একজন কল্পনার মানুষ কিভাবে বাস্তবে পরিণত হয়ে যেতে পারে। মেয়েটি তখন হাই স্কুলে ভর্তি হয়ে গেছে। তখন মেয়েটি ক্লাস 7-এ পড়ে। সেই স্কুলে গিয়েও কিন্তু মেয়েটি ওরকম বলেছে মেয়েটির বাড়ি দোতলা, মেয়েটি লন্ডন থেকে এসেছে, কিন্তু সেইখানে কেউ আর বিশ্বাস করেনি। তখন থেকে মেয়েটির প্রতি অবিশ্বাস জন্ম নিতে শুরু করে প্রত্যেকের। তার মধ্যে অনেকে বিশ্বাস করেছে, অনেকে করেনি। অনেকে বলছে, কেন, শুনেছি যে ওই সব জায়গায় ইংরেজিতে কথা বলে, তুই হিন্দিতে কেন কথা বলতিস, তুই মিথ্যে কথা বলছিস। এই জিনিসটা এত বেড়ে গিয়েছিল যে প্রত্যেক বন্ধু বান্ধব মানে মেয়েটির বাড়িতে গিয়ে বলতো, আর তাদের বাবা মা এই জিনিসটাকে কিন্তু ক্যাজুয়ালি নিত যে ঠিক আছে ছোট মানুষ তো বলতেই পারে। কিন্তু যখন সে বন্ধু বান্ধবীগুলো স্কুলে এসে বলতো যে তুই মিথ্যে কথা বলছিস, আমার বাবা মার কাছ থেকে আমি জিজ্ঞেস করেছি ওখানে তুই ইংরেজিতে কথা বলে, তাহলে তুই এরকম বলিস কেন, তুই মিথ্যে কথা বলছিস। তখন না মেয়েটি মানে কেঁদে ফেলতো। ও বলতো যে না আমি মিথ্যে কথা বলছি না। আবার যারা ওদের পাড়ারই ছিল তারাও তো হাই স্কুলে ভর্তি হয়েছে, এবার তারা কিন্তু অনেকেই জানে না এইসব বিষয়ে, তারা এরকম এসে বলতো যে না ও সত্যি কথা বলছে। ঠিক তার পরের বছর ক্লাস 8, তখন অনেকে মিলে প্রায় 14 থেকে 15 জন মিলে ওদের স্কুলের অনেকজন, তারপরে আগে যে স্কুলে পড়তো সেখানের কিছু বন্ধু বান্ধব, তারা সবাই মিলে একটা জায়গায় ভর্তি হয়। অনেকগুলো মাস্টার, তখন প্রায় 3 থেকে 4টে মাস্টার সর্বাণীর জন্য বাবা দিয়েছে, অনেক কষ্ট করে দিয়েছে। তো একটা মাস্টারের কাছে না অনেকেই মিলে পড়তো, সাবজেক্টটা ছিল বাংলা, তিনি আলাদা করে পড়াবেন না। তো সেই মাস্টার শীতকালে পিকনিকের আয়োজন করেন। তিনি বলেন যে কারোর বাড়ি কি এখানে চেনা জানা আছে যাদের বাড়ির পাশে মাঠ হবে। তো তখন না সর্বাণী এক্সাইটমেন্টের কারণে বলে ফেলেছিল, স্যার আমার বাড়ির পাশে অনেক মাঠ আছে, আপনারা সেখানে গিয়ে পিকনিক করতে পারেন, আমাদের ওখানে ভালো হবে। বলে না উত্তরে তো অপেক্ষা করেইনি সর্বাণী, জিভটা কেটে ফেলেছিল। মানে যেভাবে আর কি লজ্জা পেয়ে গিয়েছিল যে কিছু একটা ভুল করে ফেলেছে। ও ভুল বলতে ও তো এত যাবৎ ধরে সবাইকে মিথ্যে কথা বলেছে যে ওর দোতলা বাড়ি, লন্ডন থেকে এসেছে, এত কিছু বলেছে। আর এখন ক্লাস 8-এ পড়ে, মানে ছোট বাচ্চা কিন্তু এখন আর নেই। ও জানে যে ও মিথ্যে কথা বলে ভুল করছে, যদি কখনো সবার সামনে চলে আসে তাহলে কিন্তু ও অপমানিত হবে, এবং এর থেকে বড় ভুল আর কিছু হবে না। কারণ ক্লাস 8-এ যখন উঠেছিল তখন কিন্তু এই যে বয়সটা না প্রত্যেকের জীবনে আসে, প্রত্যেক ছেলেমেয়ের জীবনে আসে। তো তখন ওই রাস্তা ছেলে পেলে দেখলে একটু তাকানো বা এই বিষয়টা একটু হলেও কিন্তু চলে আসে, আর জিনিসটা ওদের মধ্যেও চলে এসেছিল। অনেক ছেলে দেখলে ওদের দিকে তাকাতো, ওরা হাসাহাসি করতো, তেমন খারাপ কিছু নয়, জাস্ট এই জিনিসটা হতো। ও তখন ভাবছে যেহেতু পড়ার ওখানে তো অনেক ছেলে পেলেও আসে, হয়তো কাউকে ভালো লাগে বা নাও লাগতে পারে, এরকম একটা বিষয় রয়েছে। তো ও ভাবছে যে এরা তো অনেকেই যাবে, এরাও জানে যে আমার বাড়ি দোতলা, আমার বাবা ভালো চাকরি করে, সমস্ত কিছুই জানে। এই যে 7-এ উঠে একবারও ধাক্কা খেয়েছিল, ওর অনেক বন্ধু বান্ধব বলেছিল লন্ডন থেকে আসিসনি, মিথ্যে কথা বলেছিস, তারপর থেকে কিন্তু লন্ডন থেকে এসেছে এই কথাও ভুলে গেছে, এই কথার ঘুণাক্ষরেও উচ্চারণ করেনি। কিন্তু দোতলা বাড়ি, বাবা চাকরি করে, এই কথাটাও বলতো। এগুলো সবাই বিশ্বাস করে নিয়েছে, এখানে তো ভুল কিছু নেই, মানে অবিশ্বাস্য তো কিছু নেই, ভালো কথা। তখনও ভাবছে যদি স্যার রাজি হয়ে যান তাহলে তো আমাদের ওখানে পিকনিকে যাবেন, আর যেহেতু পাশেই বাড়ি, আমি না নিয়ে গেলে ওরা জোর করবে তোর বাড়ি দেখে আসি, চল তোর বাড়িতে একটু যাব। আবার যদি কোনো ফ্রেন্ডের বাড়ির পাশে পিকনিক হয় তাহলে বাথরুম ইউজ করার জন্য কিন্তু ফ্রেন্ডের বাড়ি অনেকে চলে যায়। সর্বাণী তো সব বুঝে গেছে যে ও তো ছোট বাচ্চা এখন আর নেই, যথেষ্ট বুদ্ধি হয়েছে, যে বড় ভুল করে ফেলেছে। কিন্তু তৎক্ষণাৎ স্যার বলেন ঠিক আছে সর্বাণী, তোমার বাড়ির পাশেই পিকনিক হবে। সর্বাণী তখন কোনো মতেই আর না করতে পারছে না। এর মাঝখানে এসে সর্বাণী হঠাৎ করে বলে, যখন পড়তে এসেছিল, সপ্তাহে 2 দিন পড়াতো নাকি, তো এসে এরকম বলছে, স্যার আমার না পিকনিক করা হবে না, আমরা বাড়িতে থাকবো না, আমার বাবার মানে যেখানে আর কি চাকরি করে সেখান থেকে পিকনিক করছে, তো আমার সেখানে যেতে হবে। কিন্তু তখন সেই স্যার জোর করেন, সর্বাণী তুমি কোনো মতে যেতে পারবে না, তোমার বাড়ির ওখানে পিকনিক, তোমার কিন্তু সেখানে থাকতেই হবে। কিন্তু সর্বাণী জানে যে আমি থাকলে খুব সমস্যা হয়ে যাবে, যদি পিকনিকটা ক্যান্সেল করানো যায়
বা জায়গা যদি অন্য জায়গায় করানো যায়। কিন্তু স্যার অবশেষে বললেন যে ঠিক আছে, তুমি পিকনিকে থাকতে পারছো না, কিবা করা যাবে, একটা কাজ করি পিকনিক ওখানেই হবে, তুমি ঠিক আছে যদি সকাল সকাল চলে এসো, তো একবার এসো আমাদের ওখানে মাঠে এসো। বলছে ঠিক আছে স্যার। তখন তো আর কিছু বলতে পারছে না, ও ভাবছে যে যেহেতু আমি ওখানে নেই তাহলে নিশ্চয়ই আমার বাড়ির কাছে কেউ যাবে না, আমার বাড়িতেও কেউ যাবে না, যেহেতু আমিই নেই। ও ভালো কথা, সেদিন বাড়িতেই রয়েছে, ও তো আর পিকনিকে যাবে না, ও তো বাড়িতেই রয়েছে, তো মিথ্যে কথা বলেছে। তো ডিসেম্বরের তখন লাস্ট উইক চলছে বোধ হয়। যে দিদি ঘটনাটা পাঠিয়েছে সে দিদির কিন্তু অতটা মনে পড়ছে না, এখন ডিসেম্বরেরই হবে। তো সেদিন পিকনিকে ওরা গেছে, সর্বাণী তো বাড়িতে রয়েছে, গান বাজনা সবই শুনতে পাচ্ছে। পুরো পাশে পিকনিক স্পট নয়, একটু দূরে, মোটামুটি হেঁটে গেলে ওই 4 থেকে 5 মিনিট লাগবে, সেরকম দূরে, মাঠের মাঝখানে আর কি। তারপরে তো একটা পাড়ার মতো রয়েছে, সেই পাড়ার মধ্যে ওদের বাড়ি। কিন্তু ওইখানে যে ওর বান্ধবীরা ওদের বাড়ি দেখতে আসবে এটাও কল্পনা করতে পারিনি। তার মধ্যে প্রায় 6 থেকে 7 জন ওর কাছের বান্ধবী, মানে 4 জন বান্ধবী, 2 জন ছেলে বন্ধু, মানে খুব ভালো বন্ধু না, হয়তো ভালো লাগতো বা এরকম কোনো ব্যাপার ট্যাপার হবে, ক্লাস 8-এ পড়ে তখন। এরা 6 থেকে 7 জন মিলে এদের বাড়ির দিকে এসেছে, এই পাড়ার দিকে। তো মাঠের পরে লাস্ট যে বাড়িটা, মানে যেখান থেকে পাড়া আর কি শুরু, মানে পাড়া শুরু তো বলা যায় না, মানে মাঠের দিক থেকে শুরু আর কি। তো সেখানে এসে এরকম জিজ্ঞেস করছে, আচ্ছা এখানে সর্বাণীদের বাড়ি কোথায় বলতে পারবেন? বলছে সর্বাণী, যার বাবা ওই যে জমির চাষ করে, মাঠে ফসল টসল ফলায়, তুমি তার কথা বলছো? বলছে না না, ওর বাবা চাকরি করে। বলছে সত্যি বলতে মনে, এখানে তো চাকরি কেউ করে না। আর এটা একদম ঠিক কথা, সর্বাণী যে পাড়ায় মানুষ, সে পাড়াটা ছোট পাড়া, তো সেখানে কিন্তু তেমন কেউ চাকরি বাকরি করে না। টাকা পয়সা অনেকের আছে, তারা বেশিরভাগ হয় ব্যবসা করে না অন্য কিছু করে, অনেকে বাইরেও থাকে। চাকরি বাকরি কিন্তু ওদের ওইটুকু পাড়ায় কেউ করে না। বলছে মনা, আর তো কাউকে চিনতে পারছি না, সর্বাণী বলে আমাদের পাড়ায় একটি মেয়ে আছে যার বাবা এরকম মাঠে চাষ করে, আর নিজের জমি না এটা কিছু বলেনি, শুধু বলেছে চাষ করে মাঠে। আর বলতে পারবো না গো, হতে পারে তাহলে সামনের পাড়ায়, কিন্তু সামনের পাড়ায় কিন্তু আমরা সর্বাণী বলে কাউকে চিনি না। বলছে ওই তো স্কুলে পড়ে, স্কুলের নাম বলছে। বলছে হ্যাঁ হ্যাঁ, ও তো স্কুলে পড়ে, সর্বাণী ক্লাস 8-এ পড়ে। বলছে হ্যাঁ ক্লাস 8-এই তো পড়ে। বলছে ঠিক আছে, বলতে পারবেন কোন দিকে বাড়ি? ওনারা আবার দেখিয়ে দিলেন কোন দিক থেকে যেতে হবে। ওরা কি করলো, 6-7 জন মিলে ওনার কথা অনুযায়ী সর্বাণীদের বাড়িতে এসে উপস্থিত হলো। সর্বাণী তখন উঠোনে বসে ভাত খাচ্ছে, রোদ পড়েছে উঠোনে। ওর মা, তারপরে ওর বাবা, বাবা একটা জাস্ট গামছা পরা রয়েছে, মনে হয় মাঠে থেকে চাষ টাস করে এমনি বাড়িতে ভাত খেতে এসেছে। আর ও ঠাকুমা ছিল বেঁচে তখন সর্বাণীর। এরা 4 জন মিলে উঠোনে বসে চট পেতে বসে ভাত খাচ্ছে। এসে যখন ওরা ঢুকলো তখন সর্বাণীকে দেখে ওরা তো পুরো হতবাক হয়ে গেছে। ওরা যতটা না হতবাক হয়েছে তার থেকে বেশি বিস্মিত হয়ে গেছে সর্বাণী। কি করবে, ভাত ওর গলায় বেঁধে যাচ্ছে। ও ভাবছে কি হয়ে গেল ওটা আমার সাথে। ওরা কিছু বলতে পারছে না, যে 6-7 জন এসেছে তারা তাকিয়ে রয়েছে সর্বাণীর দিকে, কি বলবে। শেষে একটা ছেলে বলে উঠলো, সর্বাণী তুই যে বললি যে তুই পিকনিকে যাবি, তোর বাবার অফিসের কোথায়? সর্বাণী আর কিছু বলতে পারছে না। সর্বাণীর মা কিন্তু জানে যে তার মেয়ে অনেক মিথ্যে কথা বলে, প্রচুর মিথ্যে কথা বলে। সর্বাণীর মা পুরোটা না বুঝতে পারলেও এটুকু বুঝে গেছে যে মেয়ে নিশ্চয়ই কিছু মিথ্যে কথা বলেছে। অফিস যখন বলছে তাহলে বলেছে নিশ্চয়ই যে তার বাবা এরকম অফিসে চাকরি করে। তখন সর্বাণীর মা মানে ওইটুকু যেটুকু থালায় ভাত ছিল না ওটুকু আর খায়নি, হাতটা ধুয়ে বলছে তোমরা বসো, আমি বসতে দিচ্ছি, বসো, ঘরে এসে বসো। ওদের বাড়িতে তো চেয়ারও নেই যে চেয়ারে বসতে দেবে। বলছে না কাকিমা, বসবো না, যাই। সর্বাণী তুই তো আছিস এখানে, চল পিকনিকে চল। ওরা সত্যি মানে ওই সময় এতটা ভালো ব্যবহার করেছিল, ওরা কিন্তু খারাপ ব্যবহার করেনি নাকি। বলছে চল পিকনিকে চল। বলছে না রে, যাবো না, টাকা দিইনি তো। বলছে না কি, কোনো সমস্যা নেই, একজনই তো, চল না, স্যার খুব খুশি হবেন, চল। বলছে না রে, যাবো না। ওরা দাঁড়ায়নি, ওরাও মানে অস্বস্তির মধ্যে পড়ে গেছে যে কি একটা ব্যাপার হয়ে গেল। ওরা চলে গেছে, কি আলোচনা করেছে এটা তো সর্বাণী জানে না। কিন্তু সর্বাণী তারপরে হাউ হাউ করে কেঁদেছিল, মানে বলছিল যে কি ভুল আমি করে ফেলেছি, আমি পড়তে যাব কি করে। তারপরে কিন্তু সর্বাণী আর ওই মাস্টারের কাছে পড়তে যায়নি। এমনকি 10 দিনের মধ্যে মাত্র একদিন স্কুলে যেত, কিন্তু কারোর সাথে কথা বলতো না, কারোর সাথে না। প্রায় 3 থেকে 4 মাস সমস্ত কিছু ঠিক ছিল, মানে ঠিক ছিল বলতে ও কথা বলতো না, চুপচাপ থাকতো। তার মাঝখানে আবার ছুটি পড়ে গেল, ছুটি বলতে পরীক্ষা তো হয়ে গেছে, ক্লাস 8-এ, 9-এ উঠবে ওরা, তখন বাড়িতে ছিল। তারপর আবার ক্লাস 9-এও ওঠে, 9-এ ওঠার পরে কার সঙ্গে কথা বলেনি।
কিন্তু একবার সবাই মিলে ওর কাছে এসেছিল, এসে বলেছিল, মানে খুব উল্টোপাল্টা কথা বলেছিল যে দোষ তুই করেছিস, তুই মিথ্যে কথা বলেছিস, আর তুই এরকম এড়িয়ে চলছিস, তোর জীবনে কোনোদিনও বন্ধু হবে না রে। আমরা কি কখনো বলেছি যে তোর সঙ্গে মিশবো না, তোরা গরিব বলে তোকে আমরা অপমান করব? কখনো কি করেছি এরকম কিছু? করিনি তো। আমরা কি এরকম ধরনের মেয়ে ছেলে? কখনো তো এরকম করিনি। তাহলে তুই এরকম কেন বিহেভ করছিস, কেন মিথ্যে কথাগুলো বলিস? এর আগেও বহুবার মিথ্যে কথা বলেছিস। আমরা তো এখন বুঝি যে লন্ডন থেকে তুই আসিসনি, সেই কথা আমরা জেনেও তোকে ক্ষমা করে দিয়েছি যে হতেই পারে, আমরা তো বাচ্চা মানুষ, আমাদের দ্বারা মিথ্যে কথা হতেই পারে। কিন্তু তাই বলে তুই এত বড় মিথ্যে কথা বলবি? আর যা বলেছিস বলেছিস, আমরা তো তোর সঙ্গে কথা বলতে গেছি, তাহলে কেন তুই কথা বলিসনি? তখন ওরা সবাই আরো অনেক কথা বলেছিল যে তোর কোনোদিন কোনো বন্ধু হবে না, আর তুই কারোর সঙ্গে মিশতে পারবি না, আমরা তো তোর সঙ্গে কথা কোনোদিনও বলবোই না, তুই দেখবি তোর কোনো দিনও কোনো বন্ধু হবে না। সেই কথাটা খুব গায়ে লেগে গিয়েছিল সর্বাণীর। বাড়িতে গিয়ে খুব কেঁদেছিল আর বলেছিল, মা আমি কি কোনোদিনও কোনো বন্ধু হওয়ার যোগ্য নই? আমার কি কোনোদিনও বন্ধু হবে না? আমি গরিব বলে কি আমার কোনোদিনও বন্ধু হবে না? বাবা মা তাকে অনেক বুঝিয়েছিল যে মা তুমি মিথ্যে কথাগুলো বলা বন্ধ করো, না হলে যে পরবর্তীকালে অনেক সমস্যা হবে। এই যে অনেকগুলো মাস ভালো ছিল, কিন্তু ওই যে বলে না, ওর স্বভাবে পরিণত হয়ে গেছিল মিথ্যে কথা বলা। ও আবার মিথ্যে কথা বলা শুরু করেছিল। মাঝখানে একটা কথা বলি, ও না আঁকতে খুব ভালোবাসতো, ভীষণ আঁকতে ভালোবাসতো, আর ভালো আঁকতেও পারতো। প্রথম নিজের নিচে আঁকতো, বাবা আঁকার ক্লাসে দেয়নি কারণ পেরে উঠছিল না। পরবর্তীকালে যখন দেখেছিল যে তার মেয়ে খুব আঁকতে ভালোবাসে, তখন তাকে আঁকার ক্লাসেও ভর্তি করিয়েছিল। ছোটবেলা থেকে দারুণ আঁকার হাত এই সর্বাণীর। কারণ এটা অনেকে বলে যারা কল্পনার জগতে থাকে, যাদের এমন একটা রোগ আছে, তারা না অন্য কিছুর দিক থেকে, যেমন ধরুন কোনো গল্প লেখা বা কোনো ছবি আঁকা, এইসব জিনিস খুব ভালো পারে, খুব দক্ষ হয়। তো সর্বাণীও খুব ভালো ছবি আঁকতে পারতো। তো ওই যে বললাম না যে মিথ্যে কথা বলা আবার শুরু করেছিল, ও তখন বলেছিল যে আঁকার ক্লাসে ও যায়, একটু দূরে ছিল আঁকার ক্লাসটা, কারণ ওদের পাড়াতে তো আঁকা হতোই না, বরঞ্চ ওদের একটু দূরে যেতে হতো আঁকতে। তার মাঝখানে সর্বাণীর বাবা ওকে সাইকেলও কিনে দিয়েছিল, সাইকেলে করে আঁকতে যেত, অনেকটা সময় লাগতো। তো বাড়িতে এসে বলা শুরু করলো, জানো মা আমার একটা বান্ধবী হয়েছে, সেই বান্ধবী আমাকে খুব ভালোবাসে, অনেক বড় লোকের মেয়ে, ভীষণ সুন্দর দেখতে। বলছে হতেই পারে, এখানে তো মিথ্যে কথা বলার কোনো ব্যাপার না, আর এখানে অবিশ্বাসের কোনো বিষয় না, বিশ্বাস হতেই পারে। ওর মা বিশ্বাস করে নিয়েছে। প্রথম জাস্ট শুনতো, অতটা পাত্তা দিত না, কিন্তু রেগুলার এসে মেয়েটার সম্পর্কে মিথ্যে কথা বলতো, জানো মা আজকে মেয়েটার এই হয়েছে, মেয়েটার ওই হয়েছে, মেয়েটা জানো আজকে হাত ভেঙে গেছে, এরকম মিথ্যে কথা বলতো। আর যখন ও সময় পেত, এখন তো পড়াশোনার চাপ প্রচুর, কারণ মাধ্যমিক দেবে সামনের বছর, সময়টা মাঝখানে অনেকটা চলে গেছে, যখন সময় পেত আর কি, তখন না মেয়েটির ছবি আঁকতো, বান্ধবীর ছবি আঁকতো, একে একে দেখাতো, দেখো তো মা আমার বান্ধবীকে এরকম দেখতে সুন্দর না? বলছে হ্যাঁ খুব সুন্দর দেখতে মা। প্রত্যেকটা ছবি তো মেয়েটাকে আঁকতো। মাঝে মাঝে মেয়েটার সাথে ও নিজে ঘুরতে যাচ্ছে, নিজের ছবিটাও তো ভালো করে আঁকতে পারতো না, কিন্তু ওই যে ওর বান্ধবী, সেই মেয়েটির ছবি খুব ভালোভাবে আঁকতে পারতো এই সর্বাণী। এর মাঝখানে কিন্তু যে স্কুলে পড়তো, সেই স্কুলে কিন্তু আর কারোর সঙ্গে ওর বন্ধুত্ব করেনি, কারোর সাথে না। মাধ্যমিক পরীক্ষা দিল, খুব ভালো পড়াশোনায় সর্বাণী কোনোদিনই ছিল না, মোটামুটি টেনে টুনে পাসটা করলো। তারপর বাবা মাকে এসে বলল যে আমি স্কুলে পড়বো না, আমাকে স্কুল চেঞ্জ করতে হবে। কেন করতে হবে? বললো যে আমার সঙ্গে কেউ মেশে না। বলছে কেন, তোর বান্ধবী আছে তো? বলে হ্যাঁ ওই একমাত্র বান্ধবী আছে, ও আমাকে খুব ভালোবাসে, খুব, আমাকে আর কেউ ভালোবাসে না, তাই স্কুলে পড়বো না, আমার পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যার জন্য আমার রেজাল্টও খুব খারাপ হয়েছে। ঠিক আছে। এদিকে না ওকে খুব সাপোর্ট করতো বাবা মা। সাপোর্ট বলতে কি, যা বলতো শোনার চেষ্টা করতো। মেয়েটাই যে কোনোবারই এত ভালো রেজাল্ট করে না, তবুও বাবা মা চেষ্টা করতো যে মেয়েটাকে ভালো পড়াশোনা করাতে হবে, যেন কখনো একটু ভালো রেজাল্ট করে, তারপর যেন চাকরি পায়। এর জন্য ছোটবেলা থেকে ওকে মানুষ করছে না, আঁকা শেখাচ্ছে, অনেক কষ্ট করছে, 3-4টে মাস্টার দিচ্ছে, যেহেতু ওর বাবা খুব কম মাইনের কাজ করে। আর কাজ বলতে কিন্তু ফসল ফলা, এতে কি বা টাকা ইনকাম হয়? কারণ অন্যের জমি ভাগ নিয়ে চাষ করে, সেখানে যা ইনকাম হয় তার থেকে অনেক অর্ধেক বা এরকম কোনো ব্যাপার আছে হয়তো, যে মালিককে দিয়ে দিতে হয়, যা থাকে সেই দিয়ে বিক্রি করে নিজেরা চালাতে হয়, তারপর আবার মেয়েকে পড়াতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো ভালো কথা, মেয়েটিকে 11 যখন ভর্তি হলো, অন্য স্কুলে ভর্তি করলো। যেদিন মেয়েটি ভর্তি হলো তার পরের দিন এসে মেয়েটি তার বাবা মার কাছে এসে বলল যে জানো তো মা, আমার যে বান্ধবী, সে না স্কুলে ভর্তি হয়েছে, কারণ সে তো আমাকে খুব ভালোবাসে, সে তো অন্য একটা স্কুলে পড়তো, তারপর সে আমার মতো স্কুলে ভর্তি হয়েছে। বলছি বাহ, তাহলে তো খুব ভালো কথা, মা দেখিস এইবার কিন্তু আর মিথ্যে কথা কাউকে বলিস না। তখন আবার রেগে যায় সর্বাণী,
বলছে না না মিথ্যে কথা বলবো, কারণ মিথ্যে কথা বলে আমি ছেড়েই দিয়েছি, আমি আর কখনো মিথ্যে কথা বলবো না। কিন্তু জানেন, এই যে ওর বান্ধবী যার কথাও বলছে, যার ছবিও আঁকছে কল্পনায়, এটা সত্যিই কল্পনা, কারণ এই মেয়েটি পৃথিবীতে এক্সিস্টই করে না। প্রত্যেকটা দিন এসে মেয়েটির সম্পর্কে অনেক কথা বলবে, এমন কি নিজে গার্ডার ক্লিপ কিনে নিয়ে এসে বলবে আমাকে আমার বান্ধবী এগুলো গিফট করেছে। ভাবতে পারছেন কোন পর্যায়ে চলে গেছে? মাঝে মাঝে ওর বাবার ছোট একটা কিপ্যাড ফোন কিনেছে, সেই ফোন দিয়ে মিথ্যে মিথ্যে কথা বলে সেই বান্ধবীর সাথে। ওর বাবা তো ফোন কিছু দেখতে পারে না, মানে অত বুঝতে পারে না, ফোন আসলে ধরতে পারে, ফোনও ঠিকমতো কাউকে করতে পারে না। এইভাবে কথা বলে, আড্ডা মারে ফোনে, ঘন্টার পর ঘন্টাও চলে যায় যে কত কথা বলছে। এরকম করতে করতে উচ্চ মাধ্যমিক পাশটাও করে ফেলেছে। আর সত্যি বলতে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছেও, ভালো রেজাল্ট বলতে ফার্স্ট ডিভিশন পেয়েছে, ওর আন্দাজেও ভালো রেজাল্ট করেছে। বাড়িতে সবাই খুশি যে না, মেয়েকে অন্য স্কুলে ভর্তি করিয়ে লাভ হয়েছে, ভালো হয়েছে। এইবার মেয়ে কলেজে উঠবে, কলেজে পড়বে। কলেজে ভর্তি করিয়েছে বাবা, সেখানেও বলে যে মেয়েটি নাকি কলেজে পড়ছে। এর মাঝখানে ওর বাবার চাষবাস করতে পারতো না, কারণ শরীর খুব অসুস্থ থাকতো, পেরে উঠতো না অত কাজবাজ করে। তখন ওর বাবা ওই ত্রিপুরারই একটা কাপড়ের দোকান, বড় কাপড়ের দোকান, সেখানে কাজ করত। মাস গেলে মোটামুটি 6 থেকে 7 হাজার টাকা ইনকাম করতো নাকি, ভালোই চলছিল। মেয়েটির মাঝখানে জন্মদিন ছিল, কি মাস তখন হবে, জুন জুলাই টুলাই হবে। আর সেই বছরই মাত্র 4 থেকে 5 মাস আগে ওর বাবা সে কাপড়ের দোকানে যায়। এখন তো অতটা কষ্ট করতে হয় না। ওর মা আবার বিড়ি বাঁধার কাজ ধরেছে বাড়িতে, মোটামুটি টাকা পয়সা এখন ভালোই ইনকাম করছে, ওদের কাছে টাকা পয়সাটা অনেক বেশি মনে হচ্ছে তখন। আর এদিকে আবার এই সর্বাণীর টিউশন পড়াও ধরেছে। নিজের পড়ার ক্ষেত্রে বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে না, যেহেতু সর্বাণীর বাবার তো অতটা ক্ষমতা নেই, তাই প্রত্যেক বছর জন্মদিনে কিচ্ছু করবে না, শুধুমাত্র সর্বাণীর মা ওকে সিমইয়ের পায়েস করে দেয়, কারণ ওদের বাড়িতে নাকি চল আছে যে চালের পায়েস মেয়েকে খাওয়ায় না, তো সিমইয়ের পায়েস করে, এটুকুই করে। তো যখন ও কলেজে উঠেছে, তারপর বাবা এরকম একটু কাজ পেয়েছে, তেমন কষ্ট আর করতে হচ্ছে না, বসে বসেই কাজ, মাও একটু কিছু ইনকাম করছে, তখন সেই বছর ওর বাবা মা বলে যে আমাদের তো জন্মদিনে চল আছে, তো এই বছর একটা কাজ করছি, পাড়ার কটা বাচ্চাকে বলবো, তুই একটা কাজ কর, তো ভালো বান্ধবী নেই বলছিস, তোর ওই সব থেকে বেস্ট ফ্রেন্ড যে মেয়েটা, তুই ওকে আমাদের বাড়িতে একটু ডাক, ও আসুক, ভালো লাগবে তোর। ও কিন্তু খুশি হয়েছে, কিন্তু খুশি হওয়ার সঙ্গে সঙ্গে ওর মুখটা না পুরো বাংলার পাঁচের মতো হয়ে গেছে, কারণ কাকে ডাকবে ও, যে বান্ধবীকে এই প্রায় 2-3 বছর ধরে সবার সামনে আনতে পারছে না, কিন্তু প্রত্যেকটা সেকেন্ডেই ওর কথা বলে, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে, সে বান্ধবী নেই, পৃথিবীতে তার কোনো অস্তিত্বই নেই। সে কি করে বলবে যে মা নেই, আমার ওই বান্ধবী সত্যিই নেই? কি করে বলবে? ও বলার তো পসিবল না ওর পক্ষে, কারণ এই মিথ্যে কথা এমনভাবে ও রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে গেছে যে সেখান থেকে ওর বেরিয়ে আসতে পারবে না। আর জানেন, এই যে এই মেয়েটিকে নিয়ে মিথ্যে কথা বলা শুরু করার পর থেকে ওর বাকি সব মিথ্যে কথা চলে গেছে, ওর কোনো মিথ্যে কথা বলে না। ওর মনে হয় যে এই মেয়েটিকে কল্পনা করার পর থেকে ও অনেক সুস্থ হয়ে উঠেছে, কারণ এই মিথ্যে কথাকে নিয়ে সবসময় থাকে, ছবি আঁকে, কত কত ছবি আঁকে, ওর আঁকার খাতা মেয়েটিকে নিয়ে শেষ হয়ে যায় আঁকতে আঁকতে। ওর মা বলে তুই খুব ভালোবাসিস মেয়েটিকে তাই না? বলছে হ্যাঁ মা, মেয়েটিকে আমি ভালোবাসি, মেয়েটিও আমাকে খুব ভালোবাসি। বলছে হ্যাঁ বুঝতে পারছি, কারণ তুই ওকে নিয়ে এত ছবি আঁকিস, কত কত ছবি আঁকছিস, দেখেও মনে হয় তোদের মধ্যে বন্ডিংটা খুব ভালো, তো একদিন বাড়িতে নিয়ে আয়। আগেও বলেছে নিয়ে যায়নি, তখন জন্মদিনে ফার্স্টবার মানে জোর দিচ্ছে যে নিয়ে আসতেই হবে, এইবার তো কিছু মিথ্যে কথা বলতেই হবে। তখন এসেও বলে যে না মা বাড়ি থাকবে না, ওর মামা বাড়ি অন্য এক জায়গায়, ওখানে গেছে। ভালো কথা, এটাও বিশ্বাস করে নিয়েছে। জন্মদিন হয়েছে ওর, হওয়ার পরে তারপরের দিন কলেজে গেছে। ও বলছে তোর বান্ধবী কি আসবে? বলছে হ্যাঁ মা আজকে কলেজেও আসবে। বলছে তাহলে একটা কাজ কর, তোর বান্ধবীর জন্য এগুলো নিয়ে যা। ও নিয়েও গেছে, কিন্তু সেইগুলো নিজে খেয়েছে, বলেছে বান্ধবীকে দিয়ে দিয়েছি। আর যে টিফিন কারিগুলো দিয়েছে সেগুলো তো বাড়িতে আনা যাবে না, বলতে হবে ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ও কি করেছে, সেইগুলো না কোনো একটা জঙ্গলে ফেলে দিয়ে চলে এসছে। এর মাঝখানে ওর একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছে, পরিচয় বলতে ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। ভালো কথাবার্তা বলে, ফোনও বাড়ি থেকে কিনেছে ও, বাবা মা কিছু টাকা দিয়েছিল, কিছু টাকা, আর নিজে টিউশন পড়িয়ে জমিয়ে সেই টাকা দিয়েও একটা ছোট মানে অ্যান্ড্রয়েড ফোনই, কিন্তু কম দামের একটা ফোন কিনেছে। কথা বলে সেই ছেলেটির সাথে, ভালো সম্পর্ক হয়েছে। সেই ছেলেটিকেও মেয়েটির সম্পর্কে বলেছে, কারণ এই মিথ্যে কথা থেকেও বেরিয়ে আসতে পারছে না। ওর মনে হয় যে সত্যিও আছে, সে মেয়েটি আছে। জানেন, এমন পর্যায়ে চলে গেছে যে মাঝে মাঝে মেয়েটির সাথেও কথা বলে, মনে হয় যে ওর, যেহেতু কথাগুলো তো পরে বলেছে সবাইকে, সবাই জানে এই কথাগুলো,
কারণ দিদির কানেও এই ঘটনাটা এসছে, মানে যে ঘটনাটা পাঠিয়েছে আর কি। কারণ সর্বাণী পরবর্তীকালে সবাইকেই বলেছে, না বলে পারছিল না, কারণ যা পরিস্থিতি হয়েছিল না পরবর্তীকালে আপনারা কল্পনা করতে পারবেন না। তো সেই সময় তার বয়ফ্রেন্ডকে সমস্ত কথা বলতো, এটা বলতো কলেজে পড়ে, খুব ভালোবাসে, এই ওই ছবিও দেখাতো, এই দেখো এরকম দেখতে, বলছে বাহ দেখতে তো ভালো, এরকম চলতো আর কি। আর ছেলেটা বিশ্বাস করে নিয়েছে, কারণ ছবি আঁকছে, আর ছবির এদিক ওদিক কিছু হতো না, যেহেতু পাতার পর পাতা মেয়েটিকে নিয়ে আঁকতো, তো পুরো সেম টু সেম আঁকতো, একটুও মনে হতো না যে অন্য কেউ। ওর আঁকার হাত প্রচন্ড ভালো, আর ছেলেটি ITI পড়তো তখন। এরকম চলতে চলতে মেয়েটি MA পাস কমপ্লিট করলো। MA পাস করার পরে মেয়েটি নাকি এবার B.Ed করবে। তার মধ্যে কিন্তু আরো 3টে বছর চলে গেছে। এর মধ্যে ওর বাবা মা বহুবার মেয়েটার কথা বলেছে, কারণ মেয়েটার কথা তো বলতে ছাড়ছে না, সব সময় বলে, কিন্তু মেয়েটাকে আনছে না, কেন বাড়িতে নিয়ে আসে না, তাকে দেখেনি জানেনি। তো ওরাও কেমন একটা অবাক হয়ে যায় যে মেয়েটাকে কেন আনতে চায় না। কিন্তু তখন যেসব অজুহাতও দেয় না, সেই অজুহাতগুলো ওরা বিশ্বাস করে নেয়। আর যখন ও B.Ed-এ ভর্তি হবে বললো, ত্রিপুরাতে B.Ed-এর অতটা, ওদের ওখানে B.Ed-এর বুঝতে পারছিল না কোথায় ভর্তি হবে। তো সেই হিসাবে এই নদিয়া জেলায় একজন ব্রোকারও ধরে। ব্রোকার বলতে বুঝতে পারছেন তো, এই B.Ed তো ডিস্টেন্সও করা যায়, ডিস্টেন্স বলে কিছু হয় না, কিন্তু এরকমভাবে করা যায় B.Ed যে আমি রেগুলার ক্লাস করব না, জাস্ট পরীক্ষা দিতে যাওয়ার সময় আমি পরীক্ষা দিতে যাব, এরকমভাবে হয়তো কারোর সঙ্গে যোগাযোগ হয়েছিল। তো তার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে ও বলে যে এরকম B.Ed করব, ভর্তিও হয়ে যায় নদিয়ার একটা ইনস্টিটিউশনে, মানে B.Ed-এর আর কি। তো সেইখানে বাবা মাকেও জানায় যে ওই মেয়েটিও কিন্তু ভর্তি হবে ওখানে। বলছে বাহ ভালো কথা, B.Ed-এও ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু বেশি দিনের ঘটনা নয়, করোনার সময়ের ঘটনা। তো করোনার পরে নাকি ওদের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা হয়, ওটা বাড়িতে বসেই হয়, বাড়িতে বসেই পরীক্ষাটা দিয়েছিল। সেকেন্ডবার পরীক্ষা ওদের দিতে যেতে হয়েছিল বোধ হয়, যেটা বললো। তো সেইবার ওখানে থাকার দরকার, না থাকলে তো সমস্যা, কারণ ওখানে মানে যেখানে নদিয়া জেলা যেখানে পরীক্ষা আর কি, সেখানে আশেপাশে কোনো জায়গায় থাকতে হবে, তারপরে পরীক্ষা দিতে হবে। ওদের পক্ষে তো কোনো মতে যাতায়াত করা তো সম্ভবই না। এইবার সেই সময় ও কি কথা বলবে, তখন ও বলছে যে, ওর বাবা বলছে যে ওই মেয়েটির বাবা যাবে তো সাথে, বলছে হ্যাঁ যাবে তো। তখন মেয়েটা আমতা আমতা করছে, মানে ওর কোনো কথাই বুঝতে পারছে না ও যে কি বলবে। তখন একটা কাজ করেছিল মেয়েটা, মিথ্যে কথা বলে বসেছিল, এবং যে মিথ্যে কথাটা বড় মিথ্যে কথা ছিল, কারণ পরীক্ষা দিতে যেতে পারবে না মেয়েটা, কি বা অজুহাত দেবে কিছুই বুঝতে পারছিল না। তাই সুষমা চুপচাপ ছিল। তার 2 দিন পরে, যেহেতু পরীক্ষা তো এখনো 15-16 দিন বাকি আছে, তা 2 দিন পরে এসে হঠাৎ করে কান্নাকাটি করে খুব, এবং সেই কান্না প্রচন্ড পরিমাণে, কেউ থামাতে পারছে না, এবং মনে হচ্ছে যে কাঁদছে যেভাবেও, সেটা একেবারে বাস্তব, কোনো নাটক ছিল না সেখানে। সে বলছে যে তার বান্ধবী নাকি কোনো একটা ছেলেকে ভালোবাসতো, সে ধোঁকা দিয়েছে, এবং তারপর নাকি সেই বান্ধবী গলায় দড়ি দিয়েছে, আত্মহত্যা করেছে। আর যেভাবে কান্নাকাটিও করছে, কেউ অবিশ্বাস করতে পারছে না। তখন সর্বাণীর বাবা বলে ঠিক আছে চল আমরা যাচ্ছি, আমরা তোর সাথে যাচ্ছি, মেয়েটির ওখানে চল। বলছে না বাবা, যাওয়া যাবে না, যেহেতু অনেক কেস কামারির ব্যাপার হয়ে গেছে, তো কোনো মতে যেতে পারবো না, এখানে গেলে আমি ফেসে যাব। যেহেতু বাবা মা বিশ্বাস করে নিয়েছে যে ঠিক আছে, না মেয়েকে পাঠানো যাবে না ওখানে, যদি কোনো সমস্যা হয় মেয়ের, তারপরে চাকরি বাকরির ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যাবে। ওরা যা বুঝেছে, কিন্তু মেয়েটা কান্নাকাটি করা থামাচ্ছে না, বিশ্বাসও করে নিয়েছে। মানে বাবা মা ওকে থামানোর জন্য অনেক চেষ্টা করছে, যে সত্যি খুব ভালোবাসতো, এত বছরের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারণ সবসময় মেয়েটার সম্পর্কে কথা বলে। আর তারপরে মেয়েটি মারা গেছে, স্বাভাবিক, মেয়ে তো কষ্ট পাওয়ারই কথা। মেয়েটাকে সামলাচ্ছে, 2-3 দিন ধরে মেয়েটা খুব কান্নাকাটি করছে, ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে। করতে করতে আস্তে আস্তে মেয়েটা থামে। প্রায় 3-4 দিন হয়ে গেছে। মেয়েটা এখন আর তো মিথ্যে কথা বলতে পারছে না, কারণ প্রত্যেকটা দিন এসে বলতো জানো মা, ও আমাকে এটা বলেছে, ও আমাকে এটা বলেছে, ফোনে কথা হতো, মিথ্যে মিথ্যে কথা বলতো, কত কিছু বলতো, ওর সম্পর্কে একা একা কথা বলতো। কিন্তু ওর মনে হচ্ছে ওর পেটের ভিতর গুড়গুড় করছে, ওর শরীর অসুস্থ লাগছে, ওর সম্পর্কে মিথ্যে কথা বলতে পারছে না ও। এমনভাবে ওর নিজেকে কল্পনা করছে যে সত্যি সত্যি আমি ওর সাথে কথা বলতাম, এবং ওই মেয়েটি আর পৃথিবীতে নেই, ও সত্যি মারা গেছে। ও নিজে কষ্ট পেত, কান্নাকাটি করতো। এর মাঝখানে পাড়ায় 2-1 বান্ধবী তো না, মানে কথা বলে কারোর সাথে, তাদের সামনে গিয়েও কান্নাকাটি করতো, জানিস তোমার বান্ধবী মারা গেছে, এই ওই। আর সেই কথা অনেকেই জানতে পারতো যে ওর বান্ধবী মারা গেছে, ওর বেস্ট ফ্রেন্ড মারা গেছে, ও কষ্ট পেত। আর সর্বাণী নিজেকেও ওইভাবে ট্রিট করতো যে সত্যি ওর বান্ধবী মারা গেছে। এরকম করতে করতে প্রায় 10 দিন চলে গেছে। পরীক্ষার মাত্র 5 দিন বাকি, ওর এইবার যেতে হবে পরীক্ষা দিতে। সেদিন রাত্রেও ঘুমিয়ে আছে। হঠাৎ করে ওর ঘরের মধ্যে, ওদের না টিনের বাড়ি আর কি, টিনের ঘর, তো মনে হলো ওদের টিনের ঘরের মধ্যে টিনের দরজাটা হঠাৎ করে কেউ খুললো,
এবং সে টিনের মানে দরজাটা খুললে একটা আওয়াজ হয়, সে আওয়াজটা হয়েছে ওর ঘুম ভেঙে গেছে সে আওয়াজেই। রাত কিন্তু তখন অনেক, প্রায় 2:30-3টে বাজে। ও তখন ভাবছে দরজা তো আমি আটকে দিয়েছিলাম, দরজা খুললো কি করে। ও না উঠতে পারছে না, শরীর পুরো শক্ত হয়ে গেছে। ও ভয় পাচ্ছে যে রাত্রেবেলা এরকম জিনিসটা হলো কি করে, যেহেতু আশেপাশে ওদের মাঠ রয়েছে, জঙ্গল রয়েছে, ভয় পাওয়াটা স্বাভাবিক। একটু ভয় লাগে, কিন্তু না, এর আগে কোনো দিনও কোনো ভয়ের কিছু ওদের বাড়িতে ঘটেনি বা ওর সাথেও ঘটেনি। ও শুয়ে রয়েছে, পুরো দুটো হাত না এরকম মুঠোবদ্ধ করা। ওর পাশে এসে ওর মনে হচ্ছে কেউ দাঁড়িয়েছে, তাকে দেখতে পাচ্ছে না, পুরো অন্ধকার, কিন্তু অনুভব তো করতে পারছে যে না, কেউ একজন এসেছে। পুরো স্পষ্ট শুধুমাত্র বলল, কিরে আমার জন্য কষ্ট হচ্ছে না তোর? ধরপড় করে উঠে বসেছে সর্বাণী, যে কি কথা বলল। হাতে করে অনেক সাহস নিয়ে মোবাইল ধরলো, ফ্ল্যাশ লাইটটা জ্বালালো, কিন্তু কোথাও কেউ নেই। দরজা পুরো দেওয়া, দরজা খোলা হয়নি, সেম টু সেম যেভাবে ও শুয়েছিল সেরকম ভাবে রয়েছে চারিদিক। ও ভাবলো যে ও তো অবিকল দেখতে পেলো দরজা, মানে শুনতে পেলো দরজা খুলেছে, কেউ একজন এসেছে এখানে আর বললো কিরে আমাকে ভুলে গেছিস, কষ্ট হচ্ছে, কত কিছু বলে গেল। ও তো পুরো শুনতে পেয়েছে, ও তো ঘুম না, ও তো স্পষ্ট পুরো শুনতে পেয়েছে কি হচ্ছে ওর সাথে এটা। ও তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে, কি করবে তখন কিছুই বুঝতে পারছে না। ওর বাবা মাকেও ডাক দিল, সঙ্গে সঙ্গে ওরা চলে এসেছে। পাশেই তো ঘর, মানে টিনের বাড়ি, একটু বারান্দা মতো রয়েছে, দুটো রুম। ওর ঠাকুমা মারা গেছে এর মাঝখানে, মানে আর কেউ নেই। ঠাকুমা থাকলে বারান্দায় একটা খাট ছিল, সেখানে ঘুমোতো আর কি। বারান্দার খাটটা এখন ফেলে দেওয়া হয়েছে, ঠাকুমা মারা গেছে তো সে সময় বারান্দার খাটটা এমনি পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। আর উঠোনের এক পাশে তাঁবু দিয়ে একটা জায়গায় রান্নাঘর মতো রয়েছে। এই হচ্ছে ওদের বাড়ি। উঠোনটা অনেকটাই বড়। ওর বাবা মা চলে এসেছে, বলছে কি হয়েছে? বলছে কেউ একজন এসেছিল, একটা মেয়ে এসে আমাকে এরকম বললো। বলছে কে এসেছিল? বলছে আমাকে বললো যে এরকম। বলছে কার মতো আওয়াজ লাগছিল, কে চিনিস না? বলছে জানি না কে এসেছিল। বলছে না না তুই স্বপ্ন দেখেছিস, এই তো দরজা, বাইরে দরজা দেওয়া রয়েছে, তাহলে কি করে ঢুকলো? বলছে না এসেছিল। বলছে কে সেটা তো বলবি। কিন্তু বলতে পারছে না, কারণ এরকম গলার আওয়াজ আগে কখনো শোনেনি, কোনো দিনও শোনেনি, আর মুখটা তো দেখতে পায়নি কে এসেছিল। ও তখন আর কিছু বললো না, বলছে না হয়তো স্বপ্নই দেখেছি। বাবা মা চলে গেল, দরজা আবার দিয়ে শুয়ে পড়লো। ওর কিন্তু ঘুম আসছে না, ভাবলো যে কি হলো এটা আমার সাথে, আমি কি স্বপ্ন দেখলাম? কিন্তু না, আমি স্বপ্ন দেখিনি, কারণ এরকম আওয়াজ হওয়ার সাথে সাথে আমি তো উঠে বসলাম, তারপরে তো আমি ঘুমোইনি। তারপর তো যে বাবা মা আসলো, তাহলে আমি কি শুনলাম? আমি তো কিছু বুঝতে পারছি না। সারা রাত ওর আর ঘুম হয়নি, কারণ 3টে অলরেডি বেজে গিয়েছিল। 5টা 5:30টার মধ্যে উঠেও একটু পড়াশোনা করছিল, কারণ এটুকু নাকি শুনেছে যে ইনস্টিটিউশনেও মানে বিএডটা করছে, সেখান থেকে নাকি হেল্প করবে লেখার জন্য, নাকি শুনেছেও। কিন্তু যদি সাহায্য না করে, তাই ও একটু পড়াশোনা করে যাচ্ছে, ইউটিউব থেকে অনেক কিছু দেখে টেকে ও সেভাবে বই কিনে পড়াশোনা করছে। ভোরবেলা উঠে বই টই পড়ছিল। সেভাবে পড়াটা হয়ে যাওয়ার পরে তখন 7টা মতো বাজে, বইটা রাখতে গেছে। সেইখানেই ছিল আঁকার খাতাটা। ওর অনেকগুলো আঁকার খাতা, মানে যেটা নতুন, যেখানে প্রায় অনেকটা অর্ধেকটা মতো আঁকা হয়ে গেছে, আর সেখানে অর্ধেকটা পেজ জুড়েই রয়েছে ওই মেয়েটির ছবি। সে আঁকার খাতাটা না টুক করে নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পরে এমনি এমনি পেজটা উল্টিও গেল, কিন্তু দেখলো প্রত্যেকটা মুখগুলো যেন কেমন জীবন্ত হয়ে উঠেছে। কারোর পেন্সিল দিয়ে তো এঁকেছিল, কোনো রং টং কিছু ইউজ করতো না, শুধুমাত্র পেন্সিল দিয়ে আঁকতো। তো সেই আঁকাগুলো দেখেও মনে হচ্ছে যেন কেমন যেন জীবন্ত হয়ে গেছে। মনে হয় কোনো ক্যামেরা দিয়ে, ফোন দিয়ে ফটো তোলা হয়েছে এবং সেই ফটোটা প্রিন্ট করে তারপর লাগানো হয়েছে। মানে এতটাই জীবন্ত লাগছিল ফটোটাকে দেখে। ও না আঁতকে উঠেছে, ভাবছে যে এরকম কেন লাগলো, এরকম হয়ে গেল কি করে, আমি তো এরকম আঁকিনি, এতটা জীবন্ত কেন লাগছে। আর কেমন যেন অন্যরকম, পুরো মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে আসবে মুখটা। ডাক দিল বাবা মাকে, বাবা মা চলে এসছে। আসার পরে বলছে দেখো কিরকম যেন ছবিগুলো লাগছে না। পেজটা আবার খুললো, যে দেখলো না, যেরকম করে এঁকেছিল পুরো সেম টু সেম রয়েছে। এরপরে না বাবা মা নাকি আলোচনাও করেছে যে আচ্ছা ও মারা যাওয়ার পরে কি ওর কোনো সমস্যা হচ্ছে, ওকে কি একা রাখা ঠিক হবে, যেহেতু কাছের অনেক বান্ধবী ছিল তো বলা যায় না। মানে ওরা তখন ভাবছে কি যে ওর কোনো আত্মা ওর প্রতি কোনো খারাপ কিছু করে কিনা, ওরা তাই ভাবছে তখন, গ্রামের মানুষজন তো। এই করতে করতে মানে নদী আসার ডেটও চলে আসলো ওদের। ওরা পরীক্ষার আগের দিনই এখানে পৌঁছে যাবে, এখানে চলে এসেছে। সর্বাণীর সাথে তার বাবা এসেছে শুধুমাত্র। তো একটা বাড়ি ভাড়া করা হয়েছে, সেখানে অনেক বাবা মা তো আছে, বিশেষ করে সবারই বাবা এসছে, অনেকে আবার একাও এসেছে। তো গার্জিয়ানরা, বিশেষ করে বাবারা একটা রুমে রয়েছে,
আর অনেকগুলো রুমের মধ্যে 2-3 জন করে একজনকে রাখা হয়েছে এক একটা রুমের মধ্যে, মেয়েদের আর কি। ওখানে যাওয়ার পর অনেকের সাথে কথা হয়েছে, কথাবার্তা বলার পরে প্রায় 12টার মধ্যে ওরা ঘুমিয়ে পড়েছে। কিন্তু সেই রাত্রেবেলায় এসে পুরোর মনে হলো সর্বাণীর কেউ যেন ওর হাত ধরে বসেছে, হাতটা ঠান্ডা, কেমন যেন অন্যরকম লাগছে ওর। ওকে বলছে, সর্বাণী আমাকে ভুলে গেলি, আমার কথা তুই ভুলে গেলি, তোর কিছু মনে নেই আমার কথা, তুই তো এখন আমার কথা আর বলিস না। পুরো কানের কাছে এসে ফিস ফিস করে কেউ একজন বলছে। আর সর্বাণী তখন চেঁচিয়ে উঠলো, কে কে বলছো, কে? আর সেই ডাক শুনে, মানে সেই কথা শুনে বাকি 2জন মেয়ে ওরা উঠে গেছে, লাইট অন করেছে। বলছি কি হয়েছে? তাদের তো কিছু বলতে পারছে না। ও বলছে যে আমি স্বপ্ন দেখছিলাম এরকম। বলছে আচ্ছা আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ো, অসুবিধা নেই। যেই ঘুমিয়ে পড়েছে সেই আবার কানের কাছে এসে যে মেয়েটির কথা সবাইকে বলতো, সেই মেয়েটি এসে বলছে, আমি এই বলছি, আমি অমুক বলছি, চিনতে পারছো না? সর্বাণী বা চেঁচায়নি, ঘুম ভেঙে গেছে ওর, উঠে বসেছে, বসে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ধরে এরকম করে রেখে দিয়েছে, থরথর করে কাঁপছে। কি করে এটা হয়ে গেল? এই মেয়েটি তো কোনোদিনও ছিলই না, তাহলে এরকম কি করে হয়ে গেল ওর সাথে? কি করে সে বাস্তবে পরিণত হয়ে গেল? এইভাবে প্রত্যেকটা দিন ও মেয়েটিকে স্বপ্নে দেখতে পেত আর বলতো যে সত্যি আমি মারা গেছি রে, ছেলেটিকে আমি খুব ভালোবাসতাম, আমি সত্যি মারা গেছি, তোকে খুব ভালোবাসতাম সর্বাণী, তুই আমার প্রিয় বন্ধু। কত কত স্বপ্ন দেখছে, শুধুমাত্র স্বপ্ন আর বাস্তবে পরিণত হচ্ছে। পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়েছে, পরীক্ষা দিয়ে বাড়িও চলে এসেছে, কিন্তু পাগলের মতো হয়ে যাচ্ছে। সব সময় শুধু মেয়েটাকে দেখতে পাচ্ছে, স্বপ্নের মধ্যে তো হচ্ছেই সারাটা সময়। ও পুরো যা যাই কদিন ধরে বানিয়ে বলেছে, কদিন বলছি কেন, মানে বছর ধরে বানিয়ে বলেছে, কত বছর ধরে সমস্ত কিছু স্বপ্নেও দেখতে পাচ্ছে যে বাস্তবে হচ্ছে। আর এমন কি যখন ও জেগে থাকছে তখন রাত্রে ওর কাছে আসছে, ওকে স্পর্শ করছে, কত কিছু বলছে। পাগলের মতো হয়ে গেছে মেয়েটা, পুরো পাগল। বাড়ির সবাই ভাবছে যে মেয়েটা পাগল হয়ে গেছে। কয়েক মাসের মধ্যে এমন খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছিল যে ছেলের সাথে সর্বাণীর সম্পর্ক ছিল, তার সাথে না আরো সম্পর্ক ভালো হয়েছে, মজবুত হয়েছে, ওকেই বিয়ে করবে। ছেলেটি একটা চাকরিও করছে ক্যাম্পাসিং এর দরুন, ইঞ্জিনিয়ারিং এর। তো সেই ছেলেটি বুঝতে পেরেছে যে, মানে মিথ্যে কথাটা বুঝতে পারেন যে মিথ্যে কথা বলেছে, যে ও বুঝতে পেরেছে যে ওর বান্ধবী মারা গেছে এবং যার জন্য ও এরকম হয়ে গেছে, পাগল পাগল হয়ে গেছে। ছেলেটির সূত্র ধরেই, মানে ছেলেটির সাথে ছিল মেয়েটির বাবা ছিল, সর্বাণীর বাবা ছিল, তারা নিয়ে ওকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেছে। কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না। শেষমেশ নাকি একটা অ্যাসাইলাম, মানে ভালো একটা অ্যাসাইলামে ডাক্তারের বলে দেওয়া, সেখানে রেগুলার নিয়ে যেতে হয়েছে, সেখানে ঘন্টার পর ঘন্টা ওকে রাখতে হয়েছে, কিন্তু কোনোভাবেই আর কোনো কিছু ঠিক হচ্ছিল না। আর তারপরে মেয়েটি তো জানতো মিথ্যে কথাগুলো বলেছে। বাড়িতে আসার পরে একদিন সহ্য করতে না পেরে সবাইকে বলল যে সমস্ত কিছু মিথ্যে কথা। আর এই কথা শুনে বাবা মা পুরো বসে পড়েছিল সেখানে, মানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা, যে তার মেয়ে এত বছর ধরে এরকম একটা মিথ্যে কথা বলে গেল, যে মেয়েটি এরকম এরকম করতো, বেস্ট ফ্রেন্ড, কত কিছু। আর মেয়েটির, মানে দেখেনি মেয়েটিকে বাবা মা কোনোদিনও, কিন্তু ধরে নিয়েছে মেয়েটা এমন দেখতে, কারণ কত কত ছবি এঁকেছে। সবাই পুরো অবাক। আর সেই কথা সাইকিয়াট্রিস্টের কাছে আবার নিয়ে যাওয়া হয়, বলা হয় যে তার মেয়ে কিন্তু ছোটবেলা থেকে এরকম মিথ্যে কথা বলে। তারা তখন কি একটা রোগের নাম বলেছিল যে এরকম আপনার মেয়ের রোগ হয়েছে। জানি না এগুলো সত্যি না মিথ্যে, মানে যেগুলো পরবর্তীকালে ঘটছে আর কি ওর সাথে, যে আত্মার ভয়ঙ্কর ব্যাপারটা, বলছি এগুলো হয়তো ওর কল্পনা। বলছে কল্পনা না, কারণ এর মাঝখানেও নাকি এগুলো হয়ে যাওয়ার পরে ও শরীরে আঁচড়ের দাগ দেখা যাচ্ছে, যে অনেকে নাকি আঁচড় দিচ্ছে, নখের আঁচড়। কিন্তু সর্বাণীর হাতে কোনো নখ নেই, কোনো নখ রাখে না, ও রাখতে দেওয়া হয় না। তাহলে কি করে নখের আঁচড় ওর হাতে পায়ে হচ্ছে? অনেক মাস ধরে ওর প্রতি কোনো ক্ষতি হয় না, বলে যে কিছুই করে না। কিন্তু তার পরবর্তীকালে যখন ও পাগল পাগল হচ্ছে, যখন সব সত্যি কথা বলে দিয়েছে, তারপর থেকে নখের আঁচড় ওর সমস্ত জায়গায় হচ্ছে। ও বলছে যে তুই সব সত্যি কথা বলে দিলি, তোর থেকে আমি দূরে কোনো মতেই যাব না। জানি না এটা ওর সমস্যা কিনা কোনো রোগ। ও তো বলছে এরকম দেখতে পাচ্ছে মেয়েটাকে, কি হবে ওর কিছু বুঝতে পারছে না কেউ। শেষমেশ কোনো সাইকিয়াট্রিস্টের দ্বারাও কিন্তু কোনো কিছু হয়নি। ওদেরই ওখানে এক কালীবাড়ি ছিল, সেখানে নাকি মেয়েটাকে অনেকের কথা অনুযায়ী নিয়ে যাওয়া হয়, সেখান থেকে অনেক কিছু দেওয়া হয়। ওর হাতে একটা তাবিজও বেঁধে দেওয়া হয়, জল টল দেওয়া হয়, আর বলা হয় যে প্রত্যেক দিন এই জলটা খেয়ে তুমি ঘুমোবে। ও কিন্তু তারপর থেকে একা ঘুমোয় না, ওর মা ওর পাশে শোয়, এখন জল খেয়ে শোয়। কিন্তু জল খাওয়ার পর থেকে সর্বাণী আর স্বপ্ন নাকি দেখে না। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে মেয়েটি,
কিন্তু সব থেকে অবাক করার বিষয় জানেন, যবে থেকে সর্বাণী আর ওই মেয়েটিকে স্বপ্নে দেখে না, আস্তে আস্তে মেয়েটি সুস্থ হয়ে উঠছে, তারপর থেকে ওর খাতার ছবিগুলো কেমন যেন অস্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই সময় নাকি ও ছবি আঁকতে খুব ভালোবাসে, মেয়েটাকে আঁকে না, এখন নাকি প্রাকৃতিক ছবিগুলো আঁকে, খুব ভালো আঁকে। আঁকার খাতাও বের তো করতো, তো সেই সময় ও সবাইকে দেখায়, দেখো মা ওর ছবিগুলো কেমন অস্পষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে দেখবেন বহুদিন ধরে কোনো ছবি থাকলে বা কোনো কিছু থাকলে কেমন যেন অস্পষ্ট হয়ে যায় না, যেমন ধরুন কারেন্টের যে বিলটা হয়, যেমন সমস্ত লেখা উঠে যায়, পুরো সেম টু সেম, পুরো হালকা পেন্সিলের দাগগুলো রয়েছে, কোনো মুখ বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা ছবির এই ব্যাপার, লাস্ট যে ছবিটা সেই ছবিটাও ওরকম হয়ে গেছে। কত কত ছবি এঁকেছে, কোনো ছবির আর কোনো অস্তিত্বই নেই। তারপর আস্তে আস্তে নাকি এখন মেয়েটি পুরোপুরি সুস্থ, বিয়েও হয়েছে ছেলেটির সাথে, ভালোভাবে নাকি সংসারও করছে। হাতে তাবিজটা এখনও আছে, জলটা এখন আর খায় না, ওগুলো ঠিক হয়ে যাওয়ার পর থেকে। কিন্তু ওকে ওর যে হাজব্যান্ড, এখন সে ডাক্তার দেখায়, সাইকিয়াট্রিস্ট দেখায়, ওষুধ কিন্তু নিয়মিত খেয়ে যাচ্ছে। তো এই ছিল ঘটনা। সত্যি সত্যি ওর সাথে পরবর্তীকালে মেয়েটি যে মারা যাওয়ার ঘটনাটা বলেছিল, তারপরে কি কোনো আত্মা এসেছিল নাকি ওর কোনো রোগ ছিল, এটা কেউ ধরতে পারেনি। কারণ অনেক সময় বিশ্বাস কেউ করতে পারছে না, যেহেতু আঁচড়গুলো দাগ ছিল, তো ভয় পেত যে সত্যি সত্যি হয়তো ঘটতে পারে, বা হয়তো কোনো কল্পনা করতো, কোনো কিছু নিজেই করতো, কেউ কিচ্ছু বুঝতে পারেনি। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত, কেমন লাগলো ঘটনাটা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম কোনো ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক হোক, ঐশ্বরিক হোক, ভৌতিক যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।